চট্টগ্রাম অঞ্চলে বানের পানি কমলেও কাটেনি দুর্ভোগ। ৪৮ ঘন্টার মধ্যে ৯ জেলায় বন্যার শঙ্কা। জনগণের সমর্থন থাকলে থামবে না দেশের অগ্রযাত্রা, বরিশালের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা ৭,০০০ পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আমন্ত্রণ দেশ 24, আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আগামী ২৪ ঘন্টায় ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে সিলেট, সুনামগঞ্জ সহ ৯ জেলার বন্যার শঙ্কা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ায় দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে কমেনি দুর্ভোগ। সংকট আছে ত্রাণের। চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি কমে যাওয়ায় পানি নামছে। বান্দরবানে ৫ শতাধিক এলাকা থেকে নেমেছে পানির জল। সাঙ্গু ও মাতামুহুরী নদীও বইছে বিপদসীমার নিচ দিয়ে। দুর্গত এলাকায় শুরু হয়েছে যান চলাচল। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। উন্নতির দিকে মৌলভীবাজারে নিম্নাঞ্চল ও হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতি। তবে ৪৮ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ৯ জেলার স্বল্প মেয়াদী বন্যার আভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। থেমে থেমে বৃষ্টির কারণে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার সদরপুর গ্রামে ভারী বৃষ্টি ও জোয়ারের পানির চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। সাতকানিয়া বন্যা কবলিত মানুষ এখন অনেক পানিবন্দী অবস্থায় আছে। সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। খাবার পানি নিয়ে, ধোয়ার পানি নিয়ে খুবই কষ্টকরের মধ্যে আমরা পড়ে গেছি। পানি যে টানছে টানা পরে হাঁটা চলায় কষ্ট বাজে, ময়লা আবর্জনা। আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আজকের আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? বৃষ্টিপাত রয়েছে কিনা? আবহাওয়া অফিস কি বলছে? আবহাওয়ার যে খবর আমরা পেয়েছি, এখানকার আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী আজ সারাদিন কোথাও কোনো বৃষ্টিপাত রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত হয়নি, গুড়ি গুড়ি বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হলো। দুপুরের পর থেকে রাঙ্গামাটি শহরের যে আকাশের অবস্থা খুবই চমৎকার, রোদ উঠেছে, সারাদিন রোদ ছিল, এখনো পর্যন্ত আকাশ খুবই পরিষ্কার। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী ১৭ তারিখ পর্যন্ত এরকমই আকাশ থাকতে পারে, কখনো বৃষ্টি হতে পারে গুড়ি গুড়ি বা মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা নাই। তবে ১৭ তারিখের পর আবারও হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সংখ্যার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাঙ্গামাটিতে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি বা বর্ষণে রাঙ্গামাটির বাগাইছড়ির, বিলাইছড়ির বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল, সেগুলো থেকে আস্তে আস্তে পানি সরতে শুরু করেছে। মানুষজন আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে। যে ক্ষত চিহ্ন আসলে দীর্ঘ কয়েক ৭ দিনের টানা বর্ষণে, সেই ক্ষত চিহ্ন সারাতে আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। রাঙ্গামাটির বাগাইছড়িতে, রাঙ্গামাটির বাগাইছড়ি এবং খাগড়াছড়ির যে সড়ক ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে, সেটি সংস্কারে খাগড়াছড়ি সড়ক বিভাগ কাজ করছে। এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অনেকে ছেড়ে যায়নি। নিউ লাইল্লাঘুনা এলাকায় এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে বেশ কিছু গ্রাম, এবং নতুন করে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির বরকলের, খুববাং, ঠেকামুখ সহ বেশ কিছু এলাকা। বিলাইছড়ির ফারুয়ার যে পানি প্লাবিত হয়ে যে ডুবে গিয়েছিল বাজার সহ গ্রামের, সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে তাদের আসলে ৩ বেলা খাবারের ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নোয়াখালীর খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব আলামিন। হাসিবা, আজকে নোয়াখালীর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দীর্ঘ ৬ দিনের টানা বৃষ্টির ফলে নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়া জলাবদ্ধতা তৈরি হয়েছিল, পাশাপাশি এখানে যে জোয়ারের কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেটার এখনো কিন্তু সে জলাবদ্ধতার ভেতরে রয়েছে। কিছু কিছু অঞ্চলে পানি নেমে গেলেও বেশ বেশ কিছু জায়গায় অবৈধ বাঁধ রয়েছে এবং সুইচ গেট যেগুলো রয়েছে সেগুলো এখনো অনেক জায়গাতে অকেজো হয়ে পড়ে আছে। পানি নামছে না। যে পানির যে স্রোত, সেই স্রোতের সাথে পানি নেমে যাওয়ার যে পরিমাণ সেটা খুবই নগণ্য, যার ফলে পানিতে জলাবদ্ধ হয়ে হাতিয়ার মানুষজন কষ্ট করছেন। হাতিয়ার যে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাছাড়াও ত্রাণ ও দুর্যোগ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন একই কথা। এখনো পর্যন্ত জলাবদ্ধতায় রয়েছে প্রায় ৮০টি গ্রাম। ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই জলাবদ্ধতার ভেতর আটকে রয়েছেন। হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, এখানে মেঘনা নদীর চারপাশে রয়েছে, সাগরের পানি নেমে যাওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে অবৈধ ভবন স্থাপনা, বাঁধ দিয়ে বাড়ির সামনে দরজা তৈরি করা, এছাড়াও বিভিন্ন জায়গায় জাল দিয়ে বিভিন্ন
প্রতিবন্ধকতা তৈরি করার কারণে মূলত এই জলাবদ্ধতার ভেতরে আটকে পড়েছেন। হাতিয়ার যেখানে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষেরা এখনো অনেক জায়গায় তাদের যে চলাচলের অসুবিধা হচ্ছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেই চর আতাউরে গিয়েছিলাম, সেখানকার মানুষজন সরকারি সহায়তা থেকে বঞ্চিত। তারা এই দুর্যোগকালীন সময়ে যে কষ্টের ভেতর দিয়ে পার করেছেন, সেখানে প্রসূতি মা ছিলেন, তিনিও সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এক প্রকারে কষ্টের ভেতর দিয়ে এখানকার মানুষজন ভোগান্তির ভেতরে পড়ছেন। আসলে এই দুর্যোগ, দুর্বিপাকে, দুর্ভোগের ভেতর দিয়ে হাতিয়ার মানুষজন অতিবাহিত করছেন। সেই অনুযায়ী কিন্তু তারা প্রত্যাশিত সুযোগ সুবিধা কিংবা তাদের যে বেড়িবাঁধ নির্মাণ করা অথবা তাদের যে স্থায়ী ভাঙন রোধ করা, সে ব্যাপারে কিছুই হচ্ছে না। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের প্রায় অর্ধেক জনপদে বন্যা সপ্তাহখানেক ধরে, তবে বানভাসী এসব মানুষের কাছে সরকারের সহায়তা পৌঁছতে শুরু করেছে দেরিতে। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরুর 4 থেকে 5 দিন পর। মাঠ পর্যায়ে অভাব আছে সমন্বয়েরও। স্থানীয়রা বলছেন, অনেক স্থানে তৃণমূলের জনপ্রতিনিধি না থাকায় বেড়েছে সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে 1 সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। শনিবারে পানি কম ছিল, হঠাৎ রবিবারে বৃষ্টির কারণে পানি আবারও বাড়তে শুরু করছে। সুইচ গেট আছে, সুইচ গেটের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। নদী তো এখন ভয়াবহ হয়ে গেছে, আর এখানে তো মানুষের বিপদে আপদে, এর জন্য আমরা এখানে চলে আসছি আর কি। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার, তবে অভিযোগ প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। আমরা এই জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরাসরি সহযোগিতা চাচ্ছি। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি, ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। অবশ্য প্রশাসন বলছে, সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছে। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, আবহাওয়া অফিস কোনো বার্তা দিচ্ছে কিনা, কবে নাগাদ পানি নামতে পারে, এ বিষয়ে জানাবেন। শারমিন, আসলে এই মুহূর্তে আবহাওয়া আমরা দেখছি যে দুপুর থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই। সকালেও তেমন বৃষ্টি পড়েনি। দুপুরে আমরা দেখেছিলাম কিছুটা রোদ এখানে ছিল, কিন্তু এরপরে আবার একটু মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। অর্থাৎ এখনও যে বৃষ্টির যে সম্ভাবনা যে নেই সেটি কিন্তু নয়। তবে বৃষ্টি না থাকার কারণে পানি কিছুটা কমেছে, এবং পানি কমার কারণে
এখানে যেসব দেখছি এখনো পর্যন্ত কিন্তু যেভাবে কমার কথা সেভাবে আসলে কমেনি, তবে কিছু কিছু জায়গা থেকে পানি কমেছে। আমরা সাতকানিয়া বিভিন্ন এলাকায় গেছি এবং সাতকানিয়া এলাকাগুলোতেও আমরা দেখেছিলাম যে সেখানে মানুষজন ঘরে ফেরার যে মানে এই যে পানি কমার পরে যে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাগুলো আমরা দেখেছি। এখন আমরা বাঁশখালীর কালীপুরে আছি। কালীপুর ইউনিয়নে আপনারা দেখছেন এখন সড়কে পানি এখনো আছে। এর পরবর্তীতে যে ইউনিয়ন বাহারছড়া ইউনিয়ন, এইখানে যে বৃষ্টি আছে, বৃষ্টির পরে কিন্তু হচ্ছে বাহারছড়া ইউনিয়ন। এর পাশাপাশি এইখানেও কিন্তু বেশ পানি এখনো পর্যন্ত তলিয়ে আছে, মানুষজন তলিয়ে আছে। যদিও আমরা এখানে কথা বলেছি স্থানীয় ছেলে, তারা বলছেন কিছু যে ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু গেছে, ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন এবং তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আপনি দেখছেন এখানেও স্বেচ্ছাসেবক কিছু সংগঠন থেকে তারাও কিন্তু তাদের এই যে কিছু খাবার হয়তো তারা নিয়ে যাচ্ছেন, এই খাবারগুলো নিয়ে যাচ্ছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তো সার্বিকভাবে এরকম যে উদ্যোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, মানুষও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পানির এখনো যেভাবে কমার কথা সেভাবে কিন্তু কমছে না। তবে যদি বৃষ্টিপাত না হয় তাহলে ধীরে ধীরে হয়তো পানি আরো কমে আসবে। এরপরেই মানুষ আসলে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি হয়তো আমরা দেখাতে পারবো। তবে এখানকার যারা আসছেন, অর্থাৎ এখানে যারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা পানি নামার পরে তাদেরকে যে পুনর্বাসন করা হবে, সেই পুনর্বাসনের দায়িত্বটা আসলে আশ্বাস দিয়েছেন সরকার। কারণ সাতকানিয়ায় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি যখন এখানে এসছেন, তিনি বেশ কয়েকটি জায়গায় যখন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, তিনি তখন বলেছিলেন যে যারা বন্যার্তরা রয়েছেন তাদের পানি কমার পর তাদের যাতে ঘুরে দাঁড়ানোর জন্য, যে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই সব ব্যবস্থা তারা নেবেন। যারা ক্ষেত খামারে নষ্ট হয়েছে তাদের ব্যবস্থা নেবেন, যাদের কৃষি জমি নষ্ট হয়েছে তাদের সেই ব্যবস্থাগুলো, তাদের সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। তো এই আশ্বাসটুকু আসলে তিনি দিয়ে গেছেন। বাকিটা হচ্ছে তাদের পরবর্তীতে যে কার্যক্রম, যে তারা আসলে কতটুকু ঘুরে দাঁড়াতে পারছে বা কতটুকু সহায়তা পাচ্ছে সেটা আমরা হয়তো আপনাদেরকে হয়তো পরে জানাতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জনগণের সমর্থন বিএনপির সঙ্গে থাকলে কোনো বাধাই অগ্রযাত্রা থামাতে পারবে না, বরিশালে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মত বিনিময়ে অংশ নেবেন সরকার প্রধান। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশজুড়ে টানা বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যেই লাল সবুজের বাসে বরিশালের গৌর নদীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছ থেকে দেখতে বর্ষণ উপেক্ষা করেই বাটাজোরে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে সারিকল খালের কিনারে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পথসভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। জানান আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর তিনি সিটি কর্পোরেশনের সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বরিশালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরে বরিশালে এসেছিলেন ভোট চাইতে, এবার আসলেন প্রধানমন্ত্রী হয়ে। অংশ নিলেন নানা কর্মসূচিতে, জানালেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং ভাবনার কথা। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের যে মেগা প্রকল্পের কাজ সেটি অনেকটাই গতি পাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, বরিশাল। পটুয়াখালীর কলাপাড়ার সদরপুরে ভারী বৃষ্টি ও জোয়ারের চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী MK রানা। রানা, বেড়িবাঁধ ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? হ্যাঁ শারমিন, আপনাকে জানিয়ে রাখি আসলে বেশ কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু আসলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমি
যে স্থানে দাঁড়িয়ে রয়েছে সেই সদরপুরের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের আহ, অনেকটা অংশই কিন্তু আসলে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হয়তো সামান্য কিছু অংশ বাকি রয়েছে যেটি বিলীন হলে হয়তো 10 থেকে 12টি গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার কথা রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তবে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন হয়তো কিছুক্ষণ আগেও তারা এসে গিয়েছেন এখানে, হয়তো আগামীকাল থেকেই সেই ভাঙন রোধে তারা জিও ব্যাগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটু যদি জানিয়ে রাখি, যে আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি কলাপাড়ার যে নীলগঞ্জ ইউনিয়ন রয়েছে সেটা কিন্তু কৃষি সমৃদ্ধ এলাকা। এই এলাকার মানুষ কৃষি প্রধান হওয়ায় কিন্তু আসলে যে আগাম সবজি চাষে কিন্তু তারা সবসময় অভ্যস্ত। সেই আগাম সবজি চাষ করায় যে এবারে যে অতি বৃষ্টির ফলে তাদের যে ফসলে কৃষিতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এখানকার যে আমন চাষি রয়েছেন, অধিকাংশ আমন চাষি তারা কিন্তু বলছেন বারবার যে এখানে যদি ভেরিবাঁধটা পুরোপুরি অংশে ভেঙে যায় তাহলে কিন্তু তাদের আমন চাষে একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফলে পানি উন্নয়ন বোর্ডের কাছে দ্রুত তারা আকুতি জানিয়েছেন যে দ্রুত যাতে তাদের এই ভেরিবাঁধটা মেরামত করে, হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত যে তারা আশা করছেন যে ফলনের আশা করছেন সেটি যেন তারা ফলাতে পারেন, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। শারমিন, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে ভারী বৃষ্টিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অপু অহাব। অপু, জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। শারমিন, শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া দুটি এলাকায় কিন্তু অপরিকল্পিতভাবে শিল্পায়ন এবং আবাসন দুটি হয়েছে। এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি যেখানটিতে রয়েছি এটি যদি একটু আপনি দেখেন, এটি একদমই ইপিজেটের সামনের এলাকা, শ্রীপুর এলাকা। এখানে একটি বিস্তীর্ণ এলাকা, প্রায় 1 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কিন্তু এরকম জলাবদ্ধতা, কয়েক হাজার লোকের বসবাস এই এলাকাটিতে। এটি আপনি যেটা এখানে জানতে পেরেছি যে 4-5 দিন যাবৎ কিন্তু এই জলাবদ্ধতা, বৃষ্টির যে অতি বর্ষণের যে জলাবদ্ধতা, সেই সাথে কিন্তু শিল্প বর্জ্য মিশে একাকার হয়ে আছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে পাকা রাস্তার উপরে কিন্তু এখানকার এই অবস্থাটি। এখানকার যে মানুষ, শ্রমিকরা রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশায় পড়তে হচ্ছে, যেহেতু শিল্প বর্জ্য নানান কেমিক্যাল এখানে এসে কিন্তু জড়ো হয়েছে এই পানির সাথে মিশে। তারা এরই মধ্যে নানান রকম থেকে শুরু করে বিভিন্ন পানিবাহিত রোগের কিন্তু সম্মুখীন তারা হচ্ছেন। অনেকেই এরই মধ্যে পরিবার নিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তারা চলে যাচ্ছেন এখান থেকে, বিভিন্ন স্থানে চলে গিয়েছেন, এরই মধ্যে চলে গিয়েছেন। তো সব মিলিয়ে এখানকার যে দুঃখ দুর্দশা শুধু এই এলাকাটির নয়, সাভারের বিভিন্ন এলাকায়, পৌর এলাকা থেকে শুরু করে অত্যন্ত ঘনবসতি এলাকা, এই এলাকাটিতে এই পুরো এলাকার অন্তত পক্ষে 20 থেকে 25% এলাকায় কিন্তু জলাবদ্ধতা এবং মানুষের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশায় পড়তে হচ্ছে এবং কষ্টে কিন্তু থাকতে হচ্ছে। নিরসনে আসলে কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান দেখা যায়নি। স্থানীয় যে মেম্বার চেয়ারম্যান থাকার কথা তারা কিন্তু এর জন্য যে খোঁজ খবর নেওয়া সেটিও এখন পর্যন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন, বা কোনো প্রকার ত্রাণেরও কিন্তু ব্যবস্থা করা হয়নি এখানে। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কোথাও বন্ধ ছিল স্লুইস গেট, কোথাও বাধা হয়েছিল খাল দখল করে তৈরি বাঁধ। ফলে উজান থেকে নামা পানি আটকে কক্সবাজারে দীর্ঘায়িত হয়েছে বন্যা। স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, মাছের ঘের রক্ষায় বেশিরভাগ স্লুইস গেট নিয়ন্ত্রণ করছে প্রভাবশালীরা। রয়েছেন রাজনৈতিক নেতারাও। আজিম নিহাতের রিপোর্ট। আল্লাহর ওয়াস্তে জিনিস তুলি বলন, আল্লাহর ওয়াস্তে 50,000 টিয়ার মাসুল লাই, মানুষের এত বড় ক্ষতি নগরিয়ন। বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর স্লুইস গেট খুলে দেওয়ার জন্য এভাবেই আকুতি জানাচ্ছিলেন পেকুয়ার পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন। মানুষ গড় দুম জন্যারের পানি বন্দী হইতে কি তার এই আকুতির কারণ স্লুইস গেট বন্ধ থাকায় নামতে পারছিল না বন্যার পানি, যা দীর্ঘায়িত করেছে চকরিয়া, মাতামোহরি ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকার বন্যা। দেলোয়ারের আকুতির সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। এটি বদরখালীর নতুনগোনায় এক কপাটের স্লুইস গেট। ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে সেটি খুলতে শুরু করেন গেটম্যান, অথচ পানি বাড়ার সময় মতো খোলা হয়নি সেটি। দরজা যখন জোয়ারের সময় বন্ধ করতে হবে, দরজাটা থাকলে মানে সবসময় তোলা রাখতে পারবে। এই স্লুইস গেটটি 5 কপাটের। বানের পানি বাড়ার পর সেটি বন্ধ রাখা হয়, ফলে রুদ্র হয়ে পড়ে উজানের পানি। চকরিয়া উপজেলা প্রশাসন যখন তদারকি করে বা তারা কোনো লোক পাঠায়, ততক্ষণ পর্যন্ত তারা কোলা লাগে। এটা বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা।
ইজারার বাইরে থাকা এই স্লুইস গেটটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় বিএনপি নেতারা। ক্যামেরা দেখে সেটিও খুলে দেওয়া হয়। গেটটি তদারকি করেন মাতামুহুরী উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন। দাবি করেন তাকে এটির দায়িত্ব দিয়েছে প্রশাসন ও বিএনপি। চকরিয়া মাতামুহুরী উপজেলা প্রশাসন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো লিস্ট নেওয়া। বদরখালীতে পানি নামতে না পারার আরেকটি কারণ এই বাঁধ। নতুনগুড়া এলাকায় স্লুইস গেটের উপরে মাছ ধরার জন্য 10 ফুট উঁচু বাঁধটি দেয় বদরখালী উপনিবেশ সমিতি। টিউনো সাহেবের কাছে আমরা অনেকবার গেছি, আমাদেরকে বলছে এটা আমরা উন্মুক্ত করে দেওয়ার জন্য সরাসরি টিউনো সাহেব নিজে আসবে বলছে। স্থানীয়রা বলছেন সবগুলো স্লুইস গেট নিয়ন্ত্রণ করেন ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া বন্যার জন্য মাতামুহুরী নদীর ড্রেজিং না হওয়াকেও দায়ী করেন তারা। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। পানি ছাড়ার সময় ওখানে নিচে মানে কি একদম বন্ধ রাখে আর জাল চলায়। চকরিয়া ও মাতামুহুরীতে 37টি স্লুইস গেট রয়েছে। এছাড়া পেকুয়ায় রয়েছে আরও ডজনের বেশি। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে স্লুইস গেট বন্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ, সরানো হবে বাঁধ। যদি কেউ নিজের ক্ষুদ্র স্বার্থ আদায় করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী রাখে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এখন স্থানীয়রা চান সবগুলো স্লুইস গেটের নিয়ন্ত্রণ থাকুক কর্তৃপক্ষের কাছে, যাতে সামনে এমন বন্যার ফাঁদে আর পড়তে না হয় লাখ লাখ মানুষকে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বর্ষায় বদলে যায় হাওরের চিত্র, পাল্টে যায় মানুষের জীবন আচার। পানির সাথে শুরু হয় নতুন যুদ্ধ। ঢলের পানিতে ভেসে যায় সড়ক, পার ভেঙে ডুবে যায় ঘরবাড়ি। সুনামগঞ্জের বাহাদুরপুর গ্রামে ভাঙনে বিলীন হয়েছে বহু স্থাপনা। যদিও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বৃষ্টি আর ঢলের পানিতে ফুঁসছে হাওর অঞ্চল। সেই সাথে প্রবল ঢেউয়ে ভাঙছে পাড়, ভাসছে ঘর। বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সুনামগঞ্জে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 265 মিলিমিটার। এতে হাওরে পানি বেড়ে ঢেউয়ের তোড়ে কয়েক উপজেলায় ভাঙনে বিলীন বাড়িঘর। এরই মধ্যে খরচার হাওর পাড়ে নিঃস্ব 20টি পরিবার। বাঁশবাড়ি দিয়ে আমরা কোনো ঠিকঠাকানা রাখতে পারি না, আমরা রাইতে দিনে কোনো গুম ধরে না। বাঁশ দিয়ে বেড়ে বান্ধিতে আছি, যার মনে দিতে আছি, কম্বল দিতে আছি, এগুলো ফেলাইতে, এগুলো আমরা টিকা রাখতে পারতেছি না। যাদের কিছুটা জায়গা ভিটেমাটি বেঁচে আছে, বাঁশ আর কচুরিপানা দিয়ে আশ্রয়স্থল টিকিয়ে রাখার শেষ চেষ্টা চলছে। আমরা এই গ্রাম আর থাকতে পারতাম না, একের পরে এক সব ভাঙিয়ে নিতেছি না, আমরা কিভাবে থাকবো? যদি কোনো পরিকল্পনা নিত তাহলে আমরা মনে হয় বাঁচার একটা উপায় হলো না। যদিও হাওর পাড়ে এমন দুর্ভোগ কমাতে দৃশ্যমান নেই প্রশাসনের কোনো উদ্যোগ। উপজেলাগুলোতে রুটিন বরাদ্দ দেওয়া আছে, সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে যখন হয়তো যদি নদীর পানি যেটা আসে বা জেনুইন যে বন্যাটা সেটা আসার জন্য আমরা প্রস্তুত আছি। পরিসংখ্যানে মিলেছে চলতি বর্ষায় জেলার 4 উপজেলায় এরই মধ্যে ভাসছে শতাধিক গ্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বন্যা কবলিত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সকালে এক সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিয়ে নেই, আমরা 3টা স্তরে নিয়েছি। প্রাইমারি লেভেল, দ্যাট ইজ ফিল্ড লেভেল, মিড লেভেল, দেন আপার লেভেলে, তারপর আইডেন্টিফিকেশন, যেটাকে আমরা নির্দিষ্টকৃত বলি। আমরা 11টি জেলায় ওয়াচ ডগের মতো কাজ করার জন্য 11 জন জ্ঞানী ব্যক্তিকে, বিজ্ঞ ডাক্তারকে আমরা এমপ্লয় করেছি।